ছাত্রছাত্রীরা আজকে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যেটাতে আমরা আলোচনা করব সলিড স্টেট ক্লাস 12-এর। এটাতে আমরা আলোচনা করব কেলাস গঠনকারী কণাগুলির ঘন সন্নিবেশ। অর্থাৎ দেখো, আমি যেটা প্রথম দিনই বলেছিলাম যে কেলাস গঠনকারী কণাগুলো মানে ঘন সন্নিবেশ, ক্লোজলি প্যাক থাকে। তো ক্লোজলি প্যাক থাকে কেন? কারণ ক্লোজলি প্যাক থাকলেই কেলাস গঠনকারী কণাগুলো দৃঢ় রিজিড হয়, রিজিড প্রকৃতির হয় ক্লোজলি প্যাক থাকার জন্য। এবং এই ক্লোজলি প্যাক থাকে এই কারণেও, মানে তাদের যতটা ক্লোজলি প্যাক থাকলে তাদের ভয়েড অর্থাৎ ফাঁকা স্থানের পরিমাণ যতটা অনেক কম হয়, সেই জন্য এরা কিন্তু ক্লোজলি প্যাক থাকে। সেই জন্যেই ওই কঠিন পদার্থকে একটা দৃঢ় একটা গোলক আকারের কল্পনা করা হয়, যে কঠিন পদার্থের কণাগুলো একটা দৃঢ় গোলকের মতো আছে, এরকম ভাবে কল্পনা করা হয়। তো আমরা দেখি যে কেলাস গঠনকারী কণাগুলোর ঘন সন্নিবেশ, এটা বলতে আমরা কি কি বুঝি। দেখো, খুব সোজা। প্রথমে আমাদের জানতে হবে যে কোঅর্ডিনেশন নাম্বার সিএন, আমি সিএন নাম্বার লিখে রেখেছি, কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার বলতে এক কথায় বলতে গেলে নেবারিং টাচিং অ্যাটমস, অর্থাৎ কোনো একটা অ্যাটমের পাশাপাশি কতগুলো অ্যাটম যুক্ত আছে, সেটাই ওই অ্যাটম বা আয়নের কোঅর্ডিনেশন নাম্বার। আমি এক্ষুনি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার মনে রাখবো এই একটাই কথা, নেবারিং টাচিং অ্যাটমস, যে কোনো একটা অ্যাটমকে কেন্দ্র করে কতগুলো অ্যাটম বা কোনো একটা আয়নকে কেন্দ্র করে কতগুলো আয়ন যুক্ত আছে, সেটাই আমরা বলবো নেবারিং টাচিং অ্যাটমস বা কোঅর্ডিনেশন নাম্বার। এবার দেখো, এই কোঅর্ডিনেশন, এই কেলাসগুলোর ঘন সন্নিবেশকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। ওয়ান ডাইমেনশনাল, 1D, যেটার মাত্র কেবলমাত্র একটা দিকেই তলটা থাকবে, মানে একটা দিকেই আমি কল্পনাটা করবো, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। তো ওয়ান ডাইমেনশনাল তলে দেখো কেলাসগুলো একদম বিরাটভাবে ক্লোজলি প্যাকড আছে, একদম পরপর 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 সেই মুক্তোর মালার মতো পরপর 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 এরকম ভাবে সেজে থাকবে। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল থাকবে। তো এক্ষেত্রে তুমি যদি কোনো একটা কণাকে নাও, ধরো আমি এখানে সাপোজ আমি এই কণাটাকে নিচ্ছি, তো এই কণাটার চারপাশে কটা অ্যাটম আছে, অর্থাৎ একে কেন্দ্র করে নেবারিং টাচিং অ্যাটমস, সংস্পর্শকারী কণা কতগুলো আছে দেখো, এই দিকে একটা পাচ্ছ আর এই দিকে একটা পাচ্ছ। অর্থাৎ এক্ষেত্রে এই ওয়ান ডাইমেনশনাল প্যাকিং এ কেলাস গঠনকারী কণাগুলোর কোঅর্ডিনেশন নাম্বার কত? কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 2। এবং এই কোঅর্ডিনেশন নাম্বার 2 এটা তো ওয়ান ডাইমেনশনাল, এবং এটা একদম সিম্পল যে ডাইমেনশন আমরা প্রকাশ করি সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, এবং এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার মনে করতে হবে 2। দ্বিতীয়টা দেখো টু ডাইমেনশনাল। টু ডাইমেনশনালে আমরা দু রকমের ভাগ পাই, একটা হচ্ছে টু ডাইমেনশনাল স্কোয়ার ক্লোজ প্যাকিং, আর একটা হচ্ছে টু ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তো স্কোয়ার ক্লোজ প্যাকিং কোনগুলো? স্কোয়ার ক্লোজ প্যাকিং এ তুমি ওয়ান ডাইমেনশনাল একটা আঁকলে, ওয়ান ডাইমেনশনাল কণাগুলো এরকম লাগবে, এবং তার ঠিক নিচে তুমি যদি আরেকটা স্তর আঁকো, তাহলে নিচে আরেকটা তৃতীয় স্তরটা, সেই আরেকটা নিচে সেই স্তরটা আঁকলে, এরকম ভাবে ঠিক একটা ওয়ান ডাইমেনশনাল যে কণাগুলো আছে তার ঠিক নিচে যদি তুমি কণাগুলো আঁকো, তাহলে যে প্যাকিংটা আমরা পাবো তাকে বলবো টু ডাইমেনশনাল স্কোয়ার ক্লোজ প্যাকিং। এবং এক্ষেত্রে তুমি যদি একটা কোনো অ্যাটমকে ধরো, এই কণাটাকে যদি ধরো, এক্ষেত্রে টাচিং অ্যাটম কটা দেখো, এই উপরে একটা, এই দিকে একটা, এই দিকে একটা, এই দিকে একটা, মোট কটা? 4টে। এই 4টেকে তুমি একটু জুড়ে দাও, তাহলে কি পাচ্ছ? দেখো একটা স্কোয়ার পাচ্ছ না, চতুর্ভুজ। সুতরাং সেই কারণে এখানে বলা হচ্ছে যে টু ডাইমেনশনাল স্কোয়ার ক্লোজ প্যাকিং। এবং এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত? কোঅর্ডিনেশন নাম্বার কত পাচ্ছ দেখো, এদিকে কত? 1 2 3 4, কোঅর্ডিনেশন নাম্বার কত? 4। দেখো 4টে অ্যাটমকে কিন্তু টাচ করে আছে মাঝখানে। যে কোনো তুমি অ্যাটমকে নাও, সেখানে দেখবে 4টে অ্যাটম ওই অ্যাটমকে কেন্দ্র করে আছে। সুতরাং এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হবে 4। আর টু ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং বলতে কি বোঝায়? হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং দেখো, ওয়ান ডাইমেনশনাল যেমন আমরা এঁকেছি পরপর মতির মতো মালা এরকম এঁকেছি। এবার ওয়ান ডাইমেনশনালে দুটো কণার মধ্যে যে ফাঁক আছে, সেই ফাঁকে যদি আমি আরেকটা স্তর দিই, দেখো এখানে ওয়ান ডাইমেনশনাল এই যে কণাটা আঁকলাম, এর ফাঁকে একটা স্তরকে আমি দিলাম। তোমরা মিষ্টির দোকানে কিন্তু এইরকম ক্লোজ প্যাকিং কিন্তু আমরা মিষ্টির দোকানে দেখে থাকি। এরকম হলে
যে ভয়েড ফাঁকা স্থানের পরিমাণটা কিন্তু কম হয়। দেখো এখানে সেরকমই আছে, দেখে ঠিক ভয়েড এর ফাঁকা স্থানের কে কভার করার জন্য আরেকটা এখানে এসছে, ঠিক এর নিচে নিচে দেখো এরকম করা হয়েছে। আবার এখানে কি এলো, এখানে ঠিক এইটার মধ্যে ফাঁকা স্থান কেন্দ্র করে এখানে এলো, তারপর এখানে এলো, তারপর এখানে এলো, তারপর এখানে এরকম হলো। অর্থাৎ 2 ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ একটি স্তরের মধ্যে যে কণাটা আছে সেই কণার গঠনের ফলে যে একটা ভয়েড সৃষ্টি, সেই ভয়েডকে কভার করার জন্য যে স্তরটা আসছে সেই স্তরটা দিয়ে যদি গঠন করা হয় 2 ডাইমেনশনালে, তাহলে আমরা তাকে বলবো 2 ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তুমি এখানে যে কোনো একটা কণাকে নাও, এই একটা কণাকে নিচ্ছি, দেখো এখানে টাচিং অ্যাটম কটা, দেখো এখানে এটা হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। অর্থাৎ এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত, যে কোনো একটা টার্মকে নিলে 6টা, টাচিং হলো 6টা, এবং 6টাকে তুমি এরকম ভাবে একটু ঘিরে দাও, দেখো কি পাচ্ছ, 6টাকে পেলে দেখো একটা হেক্সাগোনাল পাচ্ছ না, ষড়ভুজ। ষড়ভুজের তল কটা, দেখো 1 2 3 4 5 6 ষড়ভুজ পাচ্ছ। সেই জন্য এটাকে এই ধরনের প্যাকিংকে আমরা বলবো 2 ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, এবং এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হবে 6। তাহলে এটা পরিষ্কার হলো 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং কি হবে। এবার দেখো 3 ডাইমেনশনাল। এখন 3 ডাইমেনশনাল দেখানোটা একটু খুব জটিল ব্যাপার, কারণ বোর্ডটা 2 ডাইমেনশনাল, তবুও আমি চেষ্টা করবো যতটা তোমাদের বোঝানো যায়। দেখো 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাক 3 ডাইমেনশনাল প্যাকিংকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এ টাইপ, এ টাইপকে বলবো 3D স্কোয়ার প্যাকিং। আরেকটা বলবো, দেখো আমি বলে দিচ্ছি, এবি টাইপ। এবি টাইপ হলো 3D হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, বা সংক্ষেপে হলো 3D HCP। আরেকটা আছে এবিসি টাইপ, এটাকে বলবো 3D কিউবিক ক্লোজ প্যাকিং, বা 3D সিসিপি, বা 3D সিসিপির অপর নাম হচ্ছে 3D FCC, ফেস সেন্টার কিউব, এটাও বলতে পারে। এবার দেখো এই 3D, এবার এই এটা আর এবি এগুলো কি, এগুলো হচ্ছে একটা স্তরের নাম প্রকাশ করা হয়েছে। যদি এ স্তরের উপর যদি সেম স্তর যদি থাকে, মানে দ্বিতীয় স্তরটা যদি এ স্তরের সমান হয়, তাহলে সেটা হচ্ছে এ। আবার তৃতীয় স্তরটাও যদি ওই প্রথম দুটো স্তরের সমান হয়, সেটা হচ্ছে এ। এরকম করে স্তরগুলো যেটা থাকবে সেটা হচ্ছে সেম, মানে সমান স্তর থাকবে, একই ধরনের স্তর থাকবে, সেটা হচ্ছে এ। আর এখানে এবি টাইপটা কি, প্রথম স্তরটা এ এরকম, আর দ্বিতীয় স্তরটা কিন্তু প্রথম স্তরের সমান হবে না, আবার তৃতীয় স্তরটা প্রথম স্তরের সঙ্গে সমান হবে, চতুর্থ স্তরটা দ্বিতীয় স্তরের সঙ্গে সমান হবে, সেটা হচ্ছে এবি টাইপ। আর 3 ডাইমেনশন এবিসি টাইপ কি, অর্থাৎ প্রথম স্তরটা যেটা হবে সেটার সঙ্গে দ্বিতীয় স্তরের কোনো মিল থাকবে না, আর দ্বিতীয় স্তরটা যেটা হবে সেটার সঙ্গে তৃতীয় স্তরের কোনো মিল থাকবে না, সেটা হলে এবিসি টাইপ হবে। অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় স্তর পুরো আলাদা আলাদা। এটা দেখানোর একটু অসুবিধা আছে, কারণ এটা 2 ডাইমেনশনাল বোর্ডে 3 ডাইমেনশনাল জিনিসটা দেখানো, তবুও আমি চেষ্টা করছি। দেখো এখন এ ক্লোজ প্যাকিং কি হচ্ছে, দেখো প্রথমে এ ক্লোজ প্যাকিং এ একদম আমাদের যে 2 ডাইমেনশনাল যে ক্লোজ প্যাকিংটা এঁকেছি তার মতো করে আমরা কিন্তু একটা আমি পেয়ে গেলাম। দেখো এইদিকে এক্স ডাইরেকশন, এটা ওয়াই ডাইরেকশন। এবার এর উপরে আরেকটা এই স্তরটা দিতে হবে, এই স্তরটা ঠিক উপরে, অর্থাৎ কিরকম তোমার দিকে যে স্তরটা দিতে হবে সেখানে একটা কণা আমি বসাচ্ছি, দেখো আমি ছোট করে কণা বসাচ্ছি, এটা কিন্তু ওকে ঘিরেই আছে, তুমি বোঝানোর জন্য এটা বোঝাচ্ছি। এরকম কণা এখানে বসে আছে, এরকম কণা এখানে বসে আছে, এবং এই কণাটা এখানে আছে, এই কণাটা কিন্তু এর সমতুল্য। এরপর আরেকটা কণা চাপবে, সেটা হচ্ছে এ, অর্থাৎ একই স্তরের সঙ্গে সমান রেখে তোমার দিকে, অর্থাৎ এই দিকে যদি এরকম এ টাইপ বসানো হয়, তাহলে যে স্তর পাবো সেটাকে আমরা বলবো 3D স্কোয়ার প্যাকিং। এবং 3D স্কোয়ার প্যাকিং এ দেখো 3D স্কোয়ার প্যাকিং কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, কোঅর্ডিনেশন নাম্বার এক্ষেত্রে হবে 6। কারণ দেখো যদি আমি এই কণাটা নিই, এই কণাটার চারিদিকে কটা অ্যাটম আছে, দেখো এই কণার চারিদিকে কটা অ্যাটম আছে, এই কণাটার চারিদিকে 4টে অ্যাটম আছে, এই 1টা 2টো 3টে 4টে পেলে। এবার এর নিচের স্তরে একটা থাকবে 5, আর উপরের স্তরে একটা থাকবে 6, অর্থাৎ এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হবে 6। অর্থাৎ এ টাইপে 3D স্কোয়ার প্যাকিং এ কোঅর্ডিনেশন নাম্বার হবে 6। এবার দেখো
এবি 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 টাইপ। তো এবি 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 টাইপে দেখো আমরা এটা কিন্তু এই যে এ কিন্তু রিপ্রেজেন্ট করছে এখানে কিন্তু এই 2D হেক্সাগোনাল প্রসপেক্টের মতো। অর্থাৎ দেখো আমি এই স্তরটা যেভাবে রিপ্রেজেন্ট করেছি, আমি এটা তো ক্লোজ থাকে, কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটা একটু ফাঁকা ফাঁকা রেখেছি। দেখো এইটা একটা স্তরে রেখেছি, আর দ্বিতীয় স্তরে আমি যেরকম এখানে 2 ডাইমেনশনাল স্পেস করেছিলাম, যে ঠিক এইটাকে কেন্দ্র করে যে ভয়েডটা আছে সেই ভয়েডে আমি আরেকটা স্তরকে আমি সূচনা করছি। এটার ক্ষেত্রে আরেকটা সেরকমই করছি, এটার ক্ষেত্রে সেরকমই করছি। এটার ক্ষেত্রে দেখো এখানে আসছে, এটার ক্ষেত্রে এই দুটো ভয়েডের মাঝখানে এটা আসছে, এটার ক্ষেত্রে এই দুটো ভয়েডের মাঝখানে এটা আসছে, এরকম ভাবে চলতে থাকবে। তো এই ক্ষেত্রে দেখো 3D হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, এবার এর উপরে বি টাইপ হবে। বি টাইপ মানে এর সমতুল্য হবে না। তো বি টাইপ যদি হয় এর উপরের দিকে, মানে তোমার দিকে যে টাইপটা হবে সেটা কিরকম হবে? ধরো এইখানে একটা কোনো কণা আসছে, এইখানে কোনো কণা আসছে। তো এই কণাটা যদি আসে তাহলে এখানে কিন্তু এই কণাটা মনে করো 3টে বল লেগে আছে, 3টে বল এরকম আছে, 3টে বলের উপরে আরেকটা বল দিচ্ছে, তাহলে ওই মোট 4টে বল মিলে ওই 3টে বলের নিচে একটা দেখো ভয়েড সৃষ্টি হয়ে আছে। সেই ভয়েডটাকে কিন্তু কভার করতে পারছে না, এবং সেই ভয়েডটা 4টে বলের সমন্বয়ে তৈরি হচ্ছে, এবং 4টে নিচে 3টে, এই নিচে 3টে আরেকটা উপরে আসছে। তাহলে সেই ভয়েডটাকে আমরা বলবো টেট্রাহেড্রাল ভয়েড। এখানে আমি সেটা টি দ্বারা প্রকাশ করছি। টেট্রাহেড্রাল চতুস্তলকীয়, মানে 4টে বলের সমন্বয়ে কিন্তু এটা তৈরি হচ্ছে, টেট্রাহেড্রাল ভয়েড। তো সেই ক্ষেত্রে এইটা এখানেও একটা রকম টেট্রাহেড্রাল ভয়েড আছে, 4টে বলের সমন্বয়ে টেট্রাহেড্রাল ভয়েড। দেখবে তোমরা যদি 4টে বল থাকে তোমার কাছে, 4টে বল নিয়ে করো, 3টে বলকে পুরো জুড়বে, বা 3টে আপেলকে বা লেবুকে জুড়ে তার উপরে একটা বসানোর চেষ্টা করবে, তার বসিয়ে দেখবে সেখানে কিন্তু চতুর্থটা দিয়ে ওই 3 নম্বর যে বলটা, 3টে বল দিয়ে যেটা সৃষ্টি হয়েছে যে ফাঁকা স্থানটা, এই ফাঁকা স্থানটা কিন্তু খানিকটা হলেও সেখানে কিন্তু ভয়েড সৃষ্টি হচ্ছে, এবং যেহেতু 4টে বলের সমন্বয়ে সেটা সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা নাম দিচ্ছি টেট্রাগোনাল ভয়েড, বা টেট্রাগোনাল না, টেট্রাহেড্রাল ভয়েড। টেট্রাহেড্রাল ভয়েড। তো এখানে একটা টেট্রাহেড্রাল ভয়েডের সৃষ্টি হচ্ছে, তো এইখানে দেখো এইখানে আরেকটা টেট্রাহেড্রাল ভয়েডের সৃষ্টি হচ্ছে, এই টেট্রাহেড্রাল ভয়েডের সৃষ্টি হচ্ছে। তো দেখো এইখানে আরেকটা টেট্রাহেড্রাল ভয়েডের সৃষ্টি হচ্ছে, তো এইভাবে টেট্রাহেড্রাল ভয়েডের সৃষ্টি হচ্ছে, এরকম আরো চলতে থাকবে। এইবার দেখো এটা তাহলে বি টাইপ হচ্ছে এইরকম স্তরে যদি স্থাপন করি, বি টাইপ হচ্ছে এইরকম। আবার এই স্তরে মানে আবার এর মতো করে স্থাপন করতে হবে, অর্থাৎ প্রথম যে স্তরটা আছে সেটা হচ্ছে আবার সেই টাইপটা হবে এ বি, মানে প্রথমে এ স্তরটা প্রথমে হয়েছে, বি স্তরটা তুমি এখানে স্থাপন করেছো, আবার এই স্তরে আবার সেই সেম ধরনের যেটা নিচে দিয়ে করেছিলাম সেই স্তরটা স্থাপন হবে, সেটা হচ্ছে এবি টাইপ। এবং এটাকে আমরা বলবো 3D হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, 3D HC। এবার দেখো 3D কিউবিক ক্লোজ প্যাকিং কি হবে? ABC, এখানে দুটো স্তর তো হয়ে গেছে এবি, সিটা হচ্ছে 3 নম্বর স্তর। এই 3 নম্বর স্তরটা যদি মনে করো এই যে এখানে একটা ভয়েড সৃষ্টি হচ্ছে, সেই ভয়েডকে যদি কভার করে, যদি এখানে আমি একটা ও লিখছি, আচ্ছা এই টিটাকে আমি এরকম করে একটু কেটে দিচ্ছি, টিটাকে দেখো এই টিটাকে আমি একটু কেটে দিলে সুবিধা হবে, টিটাকে কেটে দিচ্ছি, এই টিটাকে কাটছি, মানে এরকম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, টিটাকে কাটছি, এই টিটাকে কাটছি। তাহলে দেখো আর এর উপরে আরেকটা স্তর, যদি এই সি স্তরটা কিন্তু এবি স্তরের সমতুল্য হবে না, এবি স্তরটা একটু আলাদা হবে, সেই স্তরটাকে আমি ও দ্বারা সূচনা করছি, ও। তাহলে এখানে ও কটা এখানে একটা ভয়েড সৃষ্টি হচ্ছে, সেই ভয়েডটা কটা বলের সৃষ্টি সমন্বয়ে তৈরি হচ্ছে? দেখো 1 2 3 4 5 6, 6টা বলের মাঝখানে যদি আরেকটা স্তর, যেখানে আরেকটা বল যদি এখানে আসে, তাহলে একটা ভয়েডের কিন্তু সৃষ্টি হচ্ছে, এবং সেই ভয়েডটাকে আমরা বলবো অক্টাহেড্রাল ভয়েড। অর্থাৎ এক্ষেত্রে অক্টাহেড্রাল ভয়েডের সৃষ্টি হচ্ছে, এখানে ও যেটা আছে সেটা হচ্ছে ও ফর অক্টাহেড্রাল ভয়েড। অর্থাৎ 6টা বলের সমন্বয়ে একটা ভয়েডের সৃষ্টি হচ্ছে, এবং সেই বলটা এবং সেই 6টা মানে কণার সমন্বয়ে একটা অক্টাহেড্রাল ভয়েডের সৃষ্টি হচ্ছে, সেটা কোনটা নিয়ে দেখা যাবে? ABC টাইপ। এখানে কি আসছে? এখানে আরেকটা অক্টাহেড্রাল ভয়েড কিন্তু আসছে, এবং দেখো এটা কটা বলের সমন্বয়? 1 2 3 4 5 6, 6টা বলের সমন্বয়ে কিন্তু এই অক্টাহেড্রাল ভয়েড আসছে। এরকম নিচেও দেখানো যাবে।
তাহলে এবং এই এবিসি এবিসি টাইপের যে প্যাকিংটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে 3D কিউবিক ক্লোজ প্যাকিং বা 3D সিসিপি কিউবিক ক্লোজ প্যাকিং বা একে 3D এফসিসি। এফসিসি মানে ফেস সেন্টার্ড কিউবও বলে। তাহলে দেখো আমরা এই 3D হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ আমরা কি পেলাম? 3D হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ এবি এবি টাইপে আমরা টেট্রাহেড্রাল ভয়েড পেয়েছি, এই টেট্রাহেড্রাল ভয়েড। আর টেট্রাহেড্রাল ভয়েড কে থাকার পরে যখন এবিসি এবিসি হচ্ছে 3 নম্বর স্তরটা কোথায় আসছে? ওই টেট্রাহেড্রাল ভয়েড হয়ে যাওয়ার পরে এইখানে যে ফাঁকা স্থান থাকছে সেই ফাঁকা স্থানকে কভার করার জন্য যেটা আসছে সেটা হচ্ছে যেটা পাচ্ছি সেটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড। এই অক্টাহেড্রাল ভয়েডটা কোনটা পাচ্ছি? এবিসি এবিসি টাইপের। তো এইটা একটু বুঝতে হয়তো বা অসুবিধা হবে, এটা সিম্পল তোমরা এইটুকু কথা জেনে রাখো বা মনে রাখো যে এরকম ভাবেই সৃষ্টি হচ্ছে। তোমরা এটা খাতার ডায়াগ্রাম এঁকে একটু করার চেষ্টা করো, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটা ইন্টারনেটের মাধ্যমে যে একটা 3 ডাইমেনশনাল এরকম কিছু দেখালে সেটা সুবিধা হতো, সেটা তো আমি দেখাতে পারছি না কারণ এখানে বোর্ডের মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট করাটা একটু কঠিন, বুঝতেই পারছো। তো সেই জায়গাটা আমি এরকম ভাবে বোঝালাম যে তোমরা খালি এইটুকু মনে রাখো 3D স্কোয়ার প্যাকিং এটা তো ক্লিয়ার হয়েছে একদম, কোঅর্ডিনেশন নাম্বার 6 এটা একদম ক্লিয়ার হয়েছে। আর এবি এবি টাইপের আমরা 3D এবি এবি টাইপের 3D হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং পাচ্ছি, আর এবিসি 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 টাইপের 3D কিউবিক ক্লোজ প্যাকিং পাচ্ছি। এবং এখানে যে ভয়েডটা সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড, আর এখানে এই টাইপের যে ভয়েডটা সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড। এটা নিজেদেরকে নিজে একটু এঁকে প্র্যাকটিস করো, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এবং এক্ষেত্রে একটা কথা, তোমরা একটু ইমাজিনারি পাওয়ার বা ইন্টারনেটের মাধ্যমে এটা দেখতে যদি পাও তাহলে দেখবে, তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে একটা কণাকে টাচ করে এই দুটোর ক্ষেত্রেই এইচসিপি আর সিসিপিতে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 12টা এখানে কোঅর্ডিনেশন নাম্বার, অর্থাৎ একটা কণাকে টাচ করে অন্যান্য কণার সংখ্যা হচ্ছে 12, এখানে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 12। এটা মনেও রাখতে পারো, আর নিজে একটা কল্পনার মাধ্যমে ওই ইন্টারনেটের মাধ্যমে এটা যদি দেখে নিতে পারো আরো পরিষ্কার হয় যে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 12। এই কথাটা মনে রাখতে হবে। আর এখান থেকে তেমনভাবে এরকম ডায়াগ্রাম কিছু আসবে না, জাস্ট এরকমভাবে মনে রাখবে। আর একটা কথা যেটা আমাদের অঙ্ক করার জন্য প্রয়োজন, যদি ধরো কণা সংখ্যা যদি n হয়, n যদি কণা সংখ্যা হয় তাহলে টেট্রাহেড্রাল ভয়েড হবে 2n, অর্থাৎ কণা সংখ্যার দ্বিগুণ। যদি কণা সংখ্যা যদি 4 হয় তাহলে টেট্রাহেড্রাল ভয়েড হবে 8, আর অক্টাহেড্রাল ভয়েড হবে কণা সংখ্যার সমান। অক্টাহেড্রাল ভয়েড হবে, এই যে অক্টাহেড্রাল ভয়েড পাচ্ছি এটা কণা সংখ্যার সমান, অর্থাৎ কণা সংখ্যা যদি 4 হয় তাহলে টেট্রাহেড্রাল ভয়েড হবে 8 আর অক্টাহেড্রাল ভয়েড হবে 4। এইটা অঙ্ক করার জন্য এটা মনে রাখতে হবে। তাহলে এটাই আমরা আজকে আলোচনা করলাম। 1D 2D একদম সোজা ইজি, তোমরা বুঝতে পেরেছো। 3Dর ক্ষেত্রে 1 নম্বরটা বুঝতে পেরেছো, এইটা একটু নিজে বোঝার চেষ্টা করো। এবং এরকমভাবে আমি যেটা করলাম বারবার ধরে ভিডিওটা দেখো, ভিডিওটা পজ করে করে দেখো এটা, এবং এরকম আঁকার চেষ্টা করলে এটাও পরিষ্কার হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের কণাগুলোর ক্লাস অনুসারে কণাগুলোর ঘনসন্নিবেশ। তো এটা তোমরা প্র্যাকটিস করো, এরপরে আমি এই সংক্রান্ত কিছু অঙ্ক নিয়ে আসছি। ধন্যবাদ।